নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন মনীন্দ্রমোহন ভট্টাচার্যের লেখা প্রতুলের প্রমোশন। ছাত্রজীবনের বড় বড় অ্যাম্বিশনগুলিকে ভেঙে চুরমার করে সেগুলিরই একটা বিকলাঙ্গ গলায় ঝুলিয়ে আজ সুদীর্ঘ 15 বছর যাবৎ নবগ্রামের পোস্ট অফিসে 30 টাকা মাইনে কেরানিগিরি সম্বল করে কালাতিপাত করছি। বহুদিন পূর্বেই মাতা পিতা এই ধরাধাম ত্যাগ করে চলে গিয়েছেন। বোনের বিবাহ দেওয়া হয়েছে। এখানে আছি একটি ছোটখাটো খড়ের ঘর ভাড়া নিয়ে। এর সংলগ্ন একটি ছোট চালা আছে, তাতেই রান্নাবান্নার কাজ চলে। গয়লা, জেলে প্রভৃতি মাসিক বন্দোবস্ত ঠিক করে নিয়েছি। দুধ, মাছ প্রভৃতি বাড়িতে পৌঁছে দিয়ে যায়। রান্না থেকে আরম্ভ করে কাপড় ধোয়া, ঘর মোছা প্রভৃতি সমস্ত কাজই করে কাদম্বিনী। সে আমাদের বৃদ্ধা দাসীর কন্যা। 12 বছর বয়সে বিধবা হয়ে মাতৃগৃহে ফিরে এসেছিল। তারপর এই সুদীর্ঘ 5-6 বছর কাল আমার সঙ্গেই প্রবাসে কাটিয়েছে। নোটিশ এসেছে সপ্তাহকাল মধ্যে পোস্টাল ইন্সপেক্টর মিস্টার পি ব্যানার্জি ইন্সপেকশনে আসবেন। এই উপলক্ষে পোস্ট অফিসে মহা হইচই, কর্মব্যস্ততা লেগে গিয়েছে। আপিসঘর সজ্জিত করা হয়েছে। অন্যান্য কর্মচারীরা কিছু কিছু আমোদ প্রমোদ এবং স্বল্প জলযোগের ব্যবস্থাও করেছেন। আমি কোনো কাজেই যোগদান করিনি। কেন উৎসাহের সঙ্গে কাজ করিনি তা বলতে পারবো না। মনেতে যেন কেমন একটা আলস্যের ভাব এসে গেছে। সুদীর্ঘকাল কেরানিগিরি করে শক্তি, উৎসাহ, উদ্যম সমস্তই যেন চলে গিয়েছে। সর্বোপরি মিস্টার পি ব্যানার্জির নামটা মনে হলেই যেন কেমন একটা ঘৃণার ভাব হৃদয়ে জাগরিত হয়। যেন মনে হচ্ছে এতগুলি নিরীহ সরলপ্রাণ কর্মচারী অজ্ঞাতভাবে একটা অসৎ, অনুপযুক্ত লোকের অভিনন্দনের আয়োজন করছে। জানি না কেন এই কথা বারবারই মনে হচ্ছে, এবং সেই জন্য তাদের সঙ্গে মিলিত হয়ে মনিবের অভিনন্দনের আয়োজন করতে পারছি না। বোধহয় এই কারণ যে মানুষ ততক্ষণই অপরকে অভ্যর্থনা ও অভিনন্দন করতে পারে যতক্ষণ পর্যন্ত তার কাছে জানা থাকে অভিনন্দিত ব্যক্তি প্রকৃতই অভিনন্দনযোগ্য। যা হোক, ইতিমধ্যেই সস্ত্রীক ইন্সপেক্টর সাহেব এসে পৌঁছলেন। উৎসব, বাদ্য এবং প্রসেশন করে তাকে অভিনন্দন করা হলো। আপিস ঘরে পৌঁছেই ইন্সপেক্টর সাহেব জানালেন যে পশ্চিমে আরও অনেক পোস্ট অফিস পরিদর্শনের কাজ বাকি থাকাতে তিনি সন্ধ্যার গাড়িতেই নবগ্রাম ত্যাগ করবেন। অতি অল্প সময়ের মধ্যেই খাতাপত্র, ফাইল প্রভৃতি দেখে নিলেন। যে সমস্ত কর্মচারী মাইনে বৃদ্ধি বা কর্মোন্নতির আশায় প্রাণপণে পরিশ্রম করে অভিনন্দনের ব্যবস্থা করেছিলেন, তারা নিরাশ হল। বিদায় গ্রহণ করবার সময় ইন্সপেক্টরবাবু তার ক্ষুদ্র অভিবাদনে বলে গেলেন যে আজকালকার কর্মচারীদের মধ্যে নাকি শতলোক প্রায় দৃষ্টিগোচর হয় না। অধিকাংশ কর্মচারী সততা রক্ষা করে কর্ম করতে পারে না, এবং সেই জন্যই তাদের উন্নতি এত সীমাবদ্ধ। তিনি অনেক কর্মচারীরই পিঠ চাপড়ে কর্মে উৎসাহিত করে গেলেন। বলে গেলেন, সততায় লক্ষ্য রাখো, কর্মী হও, প্রভু ভক্ত হও। বাড়িতে চলে এলাম। মিস্টার পি ব্যানার্জির উপদেশ এবং বক্তৃতাটা আমার কাছে যেন কেমন সারহীন, সঠতাপূর্ণ বলে মনে হতে লাগলো। মনে হলো যেন একটা ময়লার কুণ্ড থেকে কৃত্রিম পদ্মফুলের গন্ধ প্রবাহিত হয়েছিল। মাথাটা ঝিমঝিম করতে লাগলো। পরপর সেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে মনে হতে লাগলো আমাদের সেই প্রতুল আজ মিস্টার পি ব্যানার্জি রূপে আমাকে সৎ এবং বিশ্বাসী হবার জন্য উপদেশ দিয়ে গেল। তার কাছে আজ আমি একজন অজানা, অপরিচিত নিম্নপদস্থ কর্মচারী। হায় ভবিতব্য! ভাবতে ভাবতে শৈশবের, কৈশোরের অনেক কথাও মনে পড়ে গেল। বাল্যকালে পড়েছিলাম রবিবাবুর 2 বিঘা জমি। সর্বস্বহারা ভিখারি উপেনকেই প্রবল পরাক্রান্ত জমিদারবাবু চোর বলে সাব্যস্ত করেছিলেন।
অবশেষে উপেনের মুখের সেই দুটি মর্মবিদারক করুণ পংক্তি মনে পড়ল। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। ক্রমশ ঘুমিয়ে পড়লাম। চিন্তাভাবনা থেকে নিষ্কৃতি পেলাম। দিনে ঘুমোতে অভ্যস্ত নই, কাজেই অধিকক্ষণ ঘুম হলো না। কিন্তু যতক্ষণ নিদ্রামগ্ন ছিলাম, এ কথা ঠিকই বলতে পারি, বেশ শান্তিতেই ছিলাম। প্রকৃতির কোলে সমস্ত চিন্তা ভাবনা এবং দেহটাকেও এলিয়ে দিয়ে ঘুমোনো বাস্তবিকই সুখের। বিশ্বের সুখ দুঃখ কৌতূহল কিছুই থাকে না, থাকে এক অনাবিল গভীর শান্তি। পূর্বেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। কাদম্বিনী হ্যারিকেন দিতে এসে আমাকে ডেকে তুলল। দিনে ঘুমোতে আমাকে সে কখনো দেখেনি, তাই একবার জিজ্ঞেস করে গেল, এত ঘুমোচ্ছ যে দাদাবাবু, অসুখ বিসুখ করেনি তো? আলস্যের ভাব কাটিয়ে বললাম, না, অসুখ করেনি কাদু। হ্যাঁ রে, কি রান্না করবি এবেলা? মাছের ঝোল বসিয়ে দিয়েছি দাদাবাবু। আমি বললাম, ভেবেছিলুম আজ রুটি খাবো। আচ্ছা, ঝোল যখন চাপিয়ে দিয়েছিস, তার সঙ্গে ভাতই করে ফেল। কাদু চলে গেল। উঠে চোখ মুখ ধুয়ে এলাম। সামান্য ফুটফুটে জ্যোৎস্না উঠেছে। বোধহয় অমাবস্যা আর পূর্ণিমার মাঝামাঝি কোনো একটা তিথি হবে। ঘরের চালেতে খড়ের উপর চন্দ্রকিরণ পড়েছে। আশপাশের ছোট বড় গাছগুলি সামান্য বায়ুর আঘাতে কাঁপছে। প্রাঙ্গণে দাঁড়িয়ে ঘরখানাকে বেশ দেখায়। একটা সিগারেট মুখে বাইরে এসে দাঁড়ালাম। পাইন কাঠের হালকা ইজি চেয়ারখানা কাদু বাইরে এনে দিল। সুদীর্ঘ দেহখানাকে তদুপরি এলিয়ে দিলাম। দিবসান্তে সারা দিনের সমস্ত কথা মনোরাজ্যে প্রবেশ করে একটা আলোড়ন উপস্থিত করে দিল। মনে পড়ল আবার প্রতুলের কথা। প্রতুল, সে আমার বাল্যবন্ধু, সহপাঠী, সহকর্মী। আর এখন সে এলো মিস্টার পি ব্যানার্জি রূপে, হ্যাট কোটধারী অপরিচিত মনিব সেজে। আবার কবে দেখা হবে, আর হলেই বা চিনতে পারবে কিনা কে জানে। এখনো বোধহয় গাড়ি ছাড়েনি, স্টেশনে গেলে দেখা হবে। আবার ভাবলাম, গিয়েই বা কি হবে, আমাকে চিনতেই পারবে না। আর চিনতে পারলেও আমার পোশাক পরিচ্ছদ এবং নিম্ন পদের কথা ভেবে অপরিচিতের ভান করে থাকবে। কাদম্বিনীর মাছের ঝোল হয়ে গিয়েছিল। এবার ভাতের হাঁড়ি চাপিয়ে এসে বলল, দাদাবাবু, তুমি বসে বসে কি ভাবছ? কোনো কথাও বলছো না, আর হাসি খুশির ভাবও নেই। আজকে কে এসেছিল দাদাবাবু তোমাদের অফিসে? কোনো গোলমাল হয়নি তো? হাসির ভাব টেনে বললাম, তুই তো জানিস কাদু, আজ আমাদের অফিসে ইন্সপেক্টর সাহেব এসেছিলেন। না, কোনো গোলমাল হয়নি। গণ্ডগোল হবে কেন, সমস্ত ঠিকই দেখে গেছেন তিনি। কাদু এত সহজে ছাড়বার মেয়ে নয়। আবার বলল, তাহলে অমনি করে বসে আছো কেন দাদাবাবু? বলবে না আমাকে? বললাম, না কিছু না কাদু, ভাবছি দুটি জীবনের কথা। একটির সঙ্গে একটির তুলনা করছি। কি সাদৃশ্য গোড়াতে, আর প্রান্তে বৈসাদৃশ্যের জ্বলন্ত দৃষ্টান্ত। কাদু বুঝতে পারেনি কিছুই, তাই সমস্ত খুলে বলবার জন্য সে চেপে ধরল, যেন এ তাকে জানতেই হবে, তার পক্ষে অতীব দরকারি, পরম প্রয়োজনীয়। ওদিকে হাঁড়ির ভেতর ভাত ফুসফুস করে উঠল। কাদু তাড়াতাড়ি উঠে গেল। ফ্যান গালবার জন্য হাঁড়িটাকে এক বিচিত্র উপায়ে থালার উপর কাত করে বসিয়ে দিয়ে চট করে ফিরে এলো। আবার তার সেই আবদার, তাকে বলতেই হবে। বলল, দাদাবাবু, অন্যদিন তো তুমি সব কথাই আমাকে বলো, আজ বলছো না কেন? তোমার কথা শুনলে আমিও যে তোমার দুঃখের অর্ধেক পরিমাণ ভার নিতে পারি দাদাবাবু। আমি বললাম, দুঃখ কিছুই নয় কাদু, অনেক দিনের পুরনো একটা ঘটনা মনে পড়াতে সামান্য একটু আশ্চর্য হয়েছি মাত্র। আচ্ছা শুনবি তো শোন। আমি বললাম, সে অনেক দিনের কথা। তখন বাবা মা জীবিত ছিলেন। কমলপুরের উচ্চ ইংরেজি বিদ্যালয়ে পড়তুম। ক্লাসেতে ছাত্র বেশি ছিল না, অনুমান 8-10 জন হবে।
এর মধ্যে আমি প্রায় অধিকাংশ পরীক্ষাতেই প্রথম হতুম, আর দ্বিতীয় হয়ে দাঁড়াতো আরেকটি ছেলে, তার নাম প্রতুল। পড়াশোনার ব্যাপার নিয়েই তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। ক্রমশ দুজনের মধ্যে খুব ভাব হলো। ক্লাসে আমরা একত্র বসতুম, আর দুজনের সঙ্গে দুজনের দেখাশোনা না হলে আমাদের একটি দিনও যেন কাটত না। প্রতুলকে আমি নাম ধরেই ডাকতুম, সে ডাকত আমায় দাদা বলে। বেশ সুখেই আমাদের দিন কাটত। তখন বর্ষাকাল, খোলা মাঠে বৃষ্টিতে ভিজে আমার একবার হঠাৎ জ্বর হয়ে গেল। কদিন স্কুলে যেতে পারিনি। সপ্তাহ দুয়েক পরে স্কুলে গেলাম, কিন্তু প্রতুলকে আর দেখতে পেলাম না। অনেক চেষ্টা চরিত্র খোঁজ খবর করলাম, মাস্টারমশাইদের জিজ্ঞাসা করেও কোনো সদুত্তর পেলাম না। ক্লাসের ছেলেদের মধ্যে কেউ কেউ বললে লম্পটের উপযুক্ত শাস্তি হয়েছে, আবার কেউ কেউ বললে বোকারাম না বুঝে দুষ্কর্ম করে ফেলেছে, এবার বুঝবে মজা। যা হোক, সকলের মন্তব্য শুনে এই সিদ্ধান্তে উপনীত হলুম যে প্রথম শ্রেণীর কজন দুর্দান্ত দুশ্চরিত্র বালকের পাল্লায় পড়ে প্রতুল ভদ্রপাড়ার রায় কমলকিশোর দত্ত সাহেবের মেয়ে মিস চামেলি দত্তের সংস্রবে নাকি কোনো দুষ্কর্ম করেছিল, এবং দত্ত সাহেবের রিপোর্টে হেডমাস্টার মশাই প্রথম শ্রেণীর ছাত্র কটির সঙ্গে তাকেও স্কুল থেকে রাস্টিকেট করে বের করে দিয়েছেন। কাদু উসখুস করে একটু নড়ে বসল, বলল, হ্যাঁ দাদাবাবু, আমাদের গৌরাঙ্গ পাঠশালা থেকেও একটা মেয়েকে দুষ্টুমির জন্য বের করে দিয়েছিল। আমি বললাম, তারপর অনেক দিন গেল, প্রতুলের কোনো খোঁজ খবর নেই। তার বাবার সঙ্গে একদিন রাস্তায় দেখা হয়েছিল। বৃদ্ধ বললেন যে প্রতুল নাকি আর পড়বে না, বর্তমানে মামাবাড়িতেই আছে এবং ভবিষ্যতেও সেখানেই থাকবে, এবং তাদের জমি জমা ও তেজারতির কারবারে সাহায্য করবে। আমি ম্যাট্রিকুলেশন পাশ করলুম, উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হওয়া ঠিক করলুম। তারপর হঠাৎ একদিন পথেতে দেখা হলো প্রতুলের সঙ্গে। রাস্তার ধারে একটা বিড়ির দোকানের প্রজ্বলিত দড়িতে উবু হয়ে নিজের মুখের বিড়িতে আগুন ধরাচ্ছিল। আমাকে দেখে সেই অবস্থাতেই বাঁ হাত তুলে ডাকলে। আমি এগিয়ে গেলাম। প্রথমে চিনতে পারিনি। তার চেহারা পূর্বেও সুশ্রী ছিল না, কিন্তু এখন তার চেয়ে অনেক বেশি বিশ্রী হয়ে গেছে। তার পোশাক পরিচ্ছদ পূর্বে অপরিষ্কার থাকলেও এখনকার মতো এত ছেঁড়া, নোংরা এবং সহস্র রকমের দাগ ও দুর্গন্ধময় ছিল না। পায়ে জুতো নেই, মাথায় বোধহয় অনেক দিন তেল পড়েনি, তাই চুল রুক্ষ হয়ে গেছে। সমস্ত মুখে দাড়ি এবং ময়লাতে যাচ্ছে তাই দাগ পড়ে গেছে। সোজা হয়ে দাঁড়িয়ে বললে, দাদা, আমি প্রতুল, চিনতে পারছো তো? আমি বললুম, চিনতে পেরেছি, কিন্তু প্রতুল, এতদিন ছিলে কোথায়, আর এখনই বা এই অবস্থায় কোত্থেকে এসেছো? প্রতুল শুকনো হাসি হেসে বললে, এতদিন মামাবাড়িতে ছিলাম দাদা, কিন্তু দেখলাম সেখানে আমার পোষাবে না, তাই চলে এলাম। দেখছো না কি চেহারা হয়ে গিয়েছে। প্রতুল আরও জানালো যে এ কদিন যাবৎ কমলপুরেই অবস্থান করছে। টাকা পয়সার খুবই অভাব, এমনকি খাওয়া দাওয়াও নাকি রীতিমতো হচ্ছে না। কোনো মতে দিন কাটিয়ে দিচ্ছে, আর লজ্জায় নাকি আমার সঙ্গে দেখা করেনি। আমার সঙ্গে দেখা না করাতে আমি ধমক দিয়ে তাকে বললাম, প্রতুল, এ তোমার অন্যায়। এত কষ্ট পাবার আগে আমার কাছে যাওয়া তোমার নিতান্তই উচিত ছিল। তুমি শত অন্যায় অপরাধ করলেও আমার কাছে সর্বদাই নির্দোষ, এ কথা জেনো। প্রতুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমার পকেটে 2টো টাকা ছিল, বের করে তার হাতে দিয়ে বললাম, প্রতুল, এখন বাড়িতে যাও, চুল ছেঁটে জামা কাপড় পরিষ্কার করে খেয়ে দে নাও গে। তোমার কোনো ব্যবস্থা করবার চেষ্টা আমি করব। প্রতুল প্রথমে ইতস্তত করছিল, তারপর টাকা 2টো নিয়ে বাড়ি চলে গেল। এদিকে আমি বাড়িতে এসে বাবাকে ধরে বসলাম তাদের পোস্ট অফিসে প্রতুলকে একটা চাকরি ঠিক করে দেবার জন্য। প্রতুলের বরাত ভালো। চাকরির কথায় বাবা বললেন যে তখন পোস্ট অফিসে একজন বেয়ারার পদ শূন্য যাচ্ছে, উপযুক্ত বিশ্বাসী লোক পেলেই নিযুক্ত করে দেবেন।
5 টাকা মাইনে প্রতুল সেই পদে ঢুকে পড়ল। বাবা বলে দিলেন যে প্রতুল লেখাপড়া জানা ছেলে, 3 মাসের মধ্যেই চেষ্টা করলে তিনি তাকে 15 টাকা মাইনে একটি পিয়নের পদ দিয়ে দেবেন। কিছুদিন পরে আমি কলেজে ভর্তি হলাম, পড়াশোনা চলতে লাগলো। আর এদিকে প্রতুল খড়ের ছোট্ট পোস্ট অফিসের ঘরখানা দুবেলা ঝাঁট দিয়ে, বাবুদের খাতাপত্র এগিয়ে দিয়ে তাদের 5 ফরমাস খেটে তার কাজ চালাতে লাগলো। প্রতুলের চাকরির শীঘ্রই উন্নতি হলো, কিন্তু আমার হলো এদিকে মহা সর্বনাশ। ক্রমাগত 7 দিন বিসূচিকার অসহ্য যাতনা ভোগ করে পিতৃদেব তুলসীতলায় তাঁর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর আর কি, অদৃষ্টে যা ছিল তাই হলো। পড়াশোনা গেল, জীবনের উচ্চাশা উচ্চাকাঙ্ক্ষা সমস্তই অতলে তলিয়ে গেল। উত্তরাধিকার সূত্রে পিতৃ চাকরি নিয়ে পোস্ট অফিসে ঢুকে পড়লাম। জীবন সংগ্রামের যা কিছু চেষ্টা উদ্যম, সেই হলো প্রথম আর সেই শেষ। আজ অবধি পোস্ট অফিসের চিরপ্রিয় 30 টাকার কেরানিগিরি আমার ওপর তার প্রগাঢ় অনুরাগ এবং প্রকৃত স্নেহ প্রমাণ করতে বিদ্যমান রয়েছে। কাদু এতক্ষণ কান পেতে অত্যন্ত মনোনিবেশ সহকারে শুনছিল, এবার উঠে ঘরেতে হারিকেনের শিখাটা কমিয়ে দিয়ে এসে আবার বলল, বলো। আমি আরম্ভ করলাম। তখন কমলপুর পোস্ট অফিসে কর্মচারী ছিলুম সবশুদ্ধ আমরা 3 জন, আমি, প্রতুল এবং বৃদ্ধ পোস্টমাস্টার তারিণীবাবু। প্রত্যেকেরই আলাদাভাবে নির্দিষ্ট করা কাজ ছিল, আর আমরা খুব শৃঙ্খলার সঙ্গে সকলেই নিজেদের কাজ করে যেতাম। সন্ধ্যাবেলা অফিসের কাজ সমাপ্ত হলে দোর বন্ধ করে বাড়ি চলে যেতাম। যেদিন অফিসের বেশি টাকা পয়সা থাকতো সেদিন প্রতুল খাওয়া দাওয়ার পর অফিস ঘরেই মাচানের ওপর শুয়ে থাকত। সেখানে তার জন্য একটা বিছানা সর্বদাই গোটানো থাকত। এভাবে আমরা সকলেই বেশ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছিলাম। কিন্তু শেষকালটায় প্রতুলের কাজে কোথাও কোথাও ত্রুটি দেখা যাচ্ছিল। গ্রামের চিঠিপত্র বিলি করবার আগে মাঝে মাঝে দোরের আড়ালে দাঁড়িয়ে তাকে গ্রামবাসীদের চিঠিপত্র, এনভেলপ প্রভৃতি খুলে পড়তে দেখা যেত। ক্রমশ লোকজনের কাছ থেকে পোস্টমাস্টার মশাইয়ের কাছে তার 2-1খানা অসততার অভিযোগও এলো। বৃদ্ধ তারিণীবাবু প্রতুলের পিঠে হাত চাপড়ে স্নেহের স্বরে বললেন, প্রতুল, তোমরা ছেলে মানুষ, কাজকর্ম শেখোনি, তাইতে লোকে অভিযোগ করছে। দেখো বাবা, ভুলচুক যেন কোথাও না হয়। পোস্ট অফিসের কাজ বড় দায়িত্বপূর্ণ। আমিও প্রতুলকে বুঝিয়ে বললুম, পরের চিঠি খুলে পড়া তোমার অন্যায়। কদিন পরের কথা, সেদিন রবিবার। কাজেই রায় কমল কিশোর দত্ত সাহেবের নামে যে 4000 টাকার মানি অর্ডারটি এসেছিল তা তাঁকে খালাস করে দেওয়া গেল না। এত টাকার দায়িত্ব এভাবে নেওয়াও চলে না। কাজেই বিকেলবেলা তারিণীবাবুর বাড়িতে গিয়ে টাকার কথাটা আবার ভালো করে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করলুম। তারিণীবাবু হেসেই উড়িয়ে দিলেন, বললেন, তোমরা ছেলে মানুষ, সহজেই ভয় পেয়ে যাও। কাজ করে করে বুড়ো হয়ে গেলুম বাবা। কমলপুরের পোস্ট অফিস থেকে একটি পয়সা এদিক সেদিক হয়নি। তোমার ভয় নেই কিছু, নিশ্চিন্ত মনে বসে থাকো গে। কথা শেষ করে চলে আসছি, এমন সময় পেছন থেকে মাস্টারবাবু ডেকে বললেন, শোনো বাবা, একটা কথা শোনো। আমি ফিরলুম। উনি আস্তে আস্তে বললেন, কি অধঃপতনই না হয়েছে আজকালকার ছেলে মেয়েদের। কাছে আসতেই আমার হাতে 2টো কাগজ ফেলে দিয়ে একটু স্পষ্ট করেই বললেন, আচ্ছা দেখো তো বাবা, পোস্ট অফিসের ডেস্কের নিচে এইসব চিঠি কোত্থেকে আসে? আমি আজ কুড়িয়ে পেলাম। ছি ছি, কি দিনকালই না পড়েছে। আমি চিঠিগুলি খুলে পড়লাম। আগেরটি গোলাপি রঙের প্যাডের কাগজে লেখা, প্রেয়সী লিখেছে তার প্রিয়তমকে। অসংযম, উচ্ছ্বাস আর লালসাপূর্ণ আবেদনে ভরা। দ্বিতীয়টি আমার এখনো স্পষ্ট মনে পড়ছে। একটি নীল প্যাডের পুরু কাগজে লেখা চিঠি, প্রেমাস্পদ কর্তৃক প্রেয়সীকে লেখা। মিস চামেলি দত্তের করকমলে, প্রিয়তমে। চামেলিকুঞ্জ চিরতরে মন হরণ করে বসে আছে, তথায় অন্য কোনো পুষ্পের গন্ধমাত্র প্রবেশ করতে পারে না।
প্রেয়সী, প্রতি মুহূর্তে তোমার তরে মন উতলাভাবে ঘুরছে, কিন্তু প্রিয়তমে, আজ মধ্যরাত্রের মিলন থেকে তোমায় বঞ্চিত করতে বাধ্য হলুম। পিতৃ আদেশে অন্যত্র চলে যাচ্ছি, এই ক্ষুদ্র লিপি দ্বারা পূর্বেই জানিয়ে দিলুম। একা এসে যেন রাত্রিকালে বকুলতলায় দাঁড়িয়ে থেকো না। গুন্ডা বদমাইশের তো অভাব নেই। কালই ফিরে আসব। তোমায় একবারে রেহাই দেব বলে মনে করো না। নিশীত রাতে বকুলতলায় সুদে আসলে পাওনা গণ্ডা আদায় করে ছাড়ব। ইতি তোমার মনোপ্রার্থী সুধীর। পড়ার শেষ হতেই তারিণীবাবু আমার মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি বললুম, মাস্টারমশাই, এই চিঠিগুলো আমার কাছে থাক এখন। এগুলোর খোঁজ খবর নিয়ে যা কিছু বিহিত করতে হয় আমিই করব। বেরিয়ে পড়লাম। এ যে প্রতুলের কাণ্ড, এটা বুঝতে আর বিন্দুমাত্র বাকি রইল না। সে ছাড়া চিঠিপত্র খুলবে আর কে? চামেলি নামটাও পরিচিত বলে মনে হচ্ছিল। হঠাৎ মনে পড়ল যে কমল কিশোর দত্ত সাহেবের মেয়ের নামই তো চামেলি, যার সংস্রবের রিপোর্টে প্রতুলকে স্কুল থেকে রাস্টিকেট করা হয়েছিল। দুর্ভাগার কথা ভাবলুম, এখন চাকরিও যাবে আর সমস্তই যাবে। বেচারা প্রতুল, আবার তাকে রাস্তায় বেরোতে হবে। সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাড়িতে ফিরে এলাম। দাওয়াতে পা দিতেই মা বললেন যে বিকেলবেলায় হারু অর্থাৎ মেসোমশায়ের চাকর নাকি এসে খবর দিয়ে গেছে যে মাসিমার কলেরা হয়েছে। অবস্থা শোচনীয়, তাই মাকে দেখতে চায়। খবর পেয়ে অবধি মা তো কেঁদেই অস্থির। একমাত্র স্নেহময়ী বোন, সেও বুঝি এবার বিদায় নেয়। মার কান্না থামালুম। বললুম, কেঁদে কি হবে মা? যার যখন ডাক আসবে যেতেই হবে। দেখছো না, চোখের ওপর বাবা চলে গেলেন, তারপর সেদিন অনুলতাও চলে গেল আমাদের সমস্ত মায়া কাটিয়ে। রাত্রি 12টায় একটা গাড়ি ছিল। দুখানা কম্বল আর একটা সুটকেস সম্বল করে মা ছেলেতে বেরিয়ে পড়লুম। স্টেশন 3 মাইল দূর। শীতের দিন, তার উপর রাত্রিবেলায় এতটা হেঁটে যেতে হবে। কম্বল দুটো দুজনে গায়ে জড়িয়ে নিলুম। স্টেশনের পথের ধারে রায় কমল কিশোর দত্ত সাহেবের বাড়ি। প্রকাণ্ড সাদা বাড়ি, কার্তিকের শিশিরে ভিজে চন্দ্রকিরণে জলজল করছে। তারই সম্মুখে ফুলের বাগান, স্থানে স্থানে বেঞ্চি পাতা। তখন শেফালি ফুলের গন্ধ বাতাসের সঙ্গে মিশে ভেসে আসছিল। হঠাৎ কিসের একটা গুঙানো শব্দে পাশ ফিরে তাকালুম। চোখে পড়ল একটা মানুষের দেহ, বেঞ্চির ওপর দোলায়মান অবস্থায় উপবিষ্ট। ক্ষণে ক্ষণে এদিক ওদিক কাঁপছে, জড়িত কণ্ঠে কি যেন বলছে। ভাবলুম পাগল বা মাতাল, তাই ঠান্ডাতে বসে বসে বাজে কথা বকছে। কিন্তু অস্পষ্ট চামেলি নাম শুনে একটু কৌতূহল হচ্ছিল, সন্দেহ হচ্ছিল, যেন মনে হচ্ছিল পরিচিত স্বর। যাক, বাধ্য হয়েই কৌতূহল চেপে সরে পড়তে হলো। মা সঙ্গে, আর ওদিকে রাত্রিও 11টা বেজে গেল। গাড়ির দেরি মাত্র 1 ঘন্টা। মাসিমার বাড়ি নাছিরাবাদে, কমলপুর থেকে 7 মাইল দূরে। খুব শীঘ্রই পৌঁছে গেলাম। মাসিমার অবস্থা তখন অনেকটা ভালোর দিকে ফিরে গিয়েছিল। তাকে অনেক পরিমাণে সুস্থ দেখে আমি ভোর 5টার গাড়িতে ফিরে এলাম। স্টেশনে নেমেই মনে পড়ল সেই লোকটার কথা। গায়ের কম্বলটা ভালো করে জড়িয়ে নিয়ে হেঁটে চললুম। সেই লোকটাকে দেখবার জন্যে ভালো করে বাগানের ভেতরটা একবার তাকিয়ে নিলুম। কেউ নেই। বেরিয়ে এলুম। খুব শিশির পড়ছিল, পথ ঘাট সব ভিজে গেছে। হঠাৎ দেখলুম দূরেতে একটা লোক মাটিতে বুক ঘষে ঘষে পথ হাঁটছে। তখনও সকাল হয়নি, রীতিমতো অন্ধকার ছিল, তাই প্রথমে তাকে চিনতে পারলুম না। এগিয়ে গেলুম। ভালো করে তাকিয়ে বললুম, তুমি কে? আমার গলার স্বর শুনে আমার মুখের দিকে তাকিয়েই সে যেন একেবারে দমে গিয়েছিল। চুপ করে রইল। তার বাক রুদ্ধ হয়ে এসেছে, কথা বলতে পারছে না। আমি চিনলুম সেই প্রতুল। আমতা আমতা করে সে বললে, দাদা, অফিস ঘরেতে ঘুমিয়েছিলুম, হঠাৎ গুন্ডারা আমাকে মেরে এই রাস্তার ওপর এনে ফেলে দিয়েছে।
তার কথা আমার মোটেই বিশ্বাস হলো না। উপরন্তু মনে পড়ে গেল সেই চিঠি দুটোর কথা, যাতে প্রণয়ী তার প্রণয়িনীকে জানিয়েছে বিদায় সম্ভাষণ। সেই রাত্রে বকুল বাগানে তাদের সাক্ষাৎ হবে না, আর প্রতুল সেই চিঠি গোপন করে রেখেছে। আমি বজ্রকণ্ঠে প্রতুলকে বললুম, মিথ্যাবাদী, তুমি সত্যি কথা বলো, নয়তো তোমাকে আমি জেল খাটাবো। আমার চোখে ধুলো দেবার চেষ্টা করো না প্রতুল, আমি সমস্তই জানি। মধ্যরাত্রে তুমি সুধীর সেজে চামেলি দত্তের জন্য অপেক্ষা করছিলে, আর তুমি সুধীরের চিঠি গোপন করে আবার ভুলক্রমে সেগুলো অফিস ঘরেই ফেলে রেখে এসেছ। প্রতুলের মাথায় যেন বজ্রাঘাত হলো। ব্যথা জর্জরিত দেহে কেঁপে কেঁপে হঠাৎ সে মাটিতে আমার পায়ের কাছে পড়ে গেল। খানিকক্ষণ পরে উঠে বসল। জিজ্ঞেস করলুম, প্রতুল, সত্যি কথা বলবে না অধঃপাতে যাবে, কোনটা চাও? প্রতুল ভালো করে সোজা হয়ে বসে বললে, দাদা, আমি আসই সব তোমার সহচর, তোমার কাছে আমার গোপনীয় কিছুই নেই, আমি সমস্তই তোমাকে বলবো। প্রতুল যা বললে তার মর্ম এই যে কিছুদিন যাবৎ সুধীর নামক কোনো যুবক রায় কমলকিশোর দত্ত সাহেবের মেজ মেয়ে মিস চামেলি দত্তের সঙ্গে প্রেমপত্রাদি লিখত। প্রতুল গোপনে সেগুলো পড়ত আর আটা লাগিয়ে পরে ডেলিভারি করত। আগে থেকে চিঠিপত্র লিখে মাঝে মাঝে সুধীর আর চামেলি রায় সাহেবের বকুল বাগানে মিলিত হতো এবং সেই রাত্রে তাদের মিলনের কথা ছিল। কিন্তু দৈবক্রমে সুধীরের আগের চিঠিখানা পড়েছিল এসে রায় সাহেবের বড় ছেলে অতীনের হাতে। অতীন সমস্ত বুঝতে পেরে গুপ্ত প্রেমিক সুধীরচন্দ্রকে শাস্তি দেবার জন্য তার বোনকে বাড়িতে আটকে রেখেছিল। তারপর গভীর রাত্রে লোকজন নিয়ে বকুল বাগানে এসে প্রেমিক প্রবর সুধীরচন্দ্রের স্থানে প্রতুলচন্দ্রকে দেখে আচ্ছা করে উত্তম মধ্যম দিয়ে রাস্তাতে ফেলে রেখে গিয়েছে। এত বেশি মাত্রায় প্রহার পড়েছিল যে প্রতুল সোজা হয়ে আর দাঁড়াতে পারছিল না। তার সর্বশরীরের চামড়া ফেটে রক্ত পড়ছিল। হঠাৎ আমার পায়ের উপর পড়ে কাঁদতে লাগলো। বললে, দাদা, তুমি ছাড়া আমার এই বিপদ থেকে মুক্ত করবার আর কেউ নেই, তুমি আমাকে রক্ষা করো। আমারও মন গলে গেল। শত হোক ছেলেবেলা থেকে সে আমার সহপাঠী। বললাম, ঘরে চলো, রাস্তায় পড়ে থেকে আর কাজ নেই। তাকে পোস্ট অফিস ঘরে নিয়ে গেলাম। সেখানে তার বিছানা ছিল। বললাম, শুয়ে থাকো এই মাচানের ওপর, এখন আমি বাড়ি যাচ্ছি, 10টার সময় ফিরে এসে তোমাকে বাড়িতে পাঠাবো। এর মধ্যে যেন বেরিয়ে পড়ো না আবার, ঘরেতে টাকা পয়সা রয়েছে। তখন বেশ ফর্সা হয়ে গিয়েছিল। যাবার সময় লোহার সিন্দুক খুলে টাকাগুলি একবার দেখে নিলাম, ঠিকই ছিল। বাড়িতে এসেই চান করে নিলুম। মা মাসিমার বাড়ি থাকাতে নিজেকেই রান্নাবান্না করতে হতো। খেয়ে দিয়ে অফিসে যেতে কিছু দেরি হয়ে গেল। কিন্তু হায়, সকালবেলায় যে অফিস দেখে গিয়েছিলাম সেই অফিস আর নেই। ঘরের শোলার বেড়া ভাঙা, লোহার সিন্দুকের তালা ভাঙা, টাকাগুলি সব চুরি গেছে। প্রতুলের হাত পা চৌকির সঙ্গে বাঁধা। পূর্বরাত্রির প্রহারে শরীরের যেসব স্থানে থেঁতলে চামড়া উঠে গিয়েছিল, মনে হলো সেই থ্যাঁতলানোগুলোকেই রোগড়ে রোগড়ে আরও রক্ত বের করা হয়েছে। মুমূর্ষু রোগীর মতো সে একরকম গোঙানো শব্দ করছিল। আমি ব্যাপার দেখে একেবারে হতভম্ব হয়ে গেলাম। ক্রমশ উপলব্ধি করতে পারলুম যে সমস্তই প্রতুলের কারসাজি এবং সেই সমস্ত টাকা পয়সা চুরি করেছে। সেখানে অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই প্রতুল সকলকে বুঝিয়ে দিয়েছে যে গভীর রাত্রে ডাকাতের দল ডাকঘর আক্রমণ করেছিল এবং তারই ফলে হেন বিভ্রাট ঘটেছে। বৃদ্ধ তারিণীবাবু হাঁক ছেড়ে বললেন যে প্রতুলের মতো সাহসী লোক ছাড়া অন্য কেউ হলে এমন দুর্ধর্ষ ডাকাতের সঙ্গে নাকি লড়তে সাহস পেত না। মধুখুড়ো, রামতনু পাল প্রভৃতি অনেকেই লোক জমে গিয়েছিল। রায় সাহেবও স্বয়ং উপস্থিত ছিলেন। সকলেই নিজেদের মন্তব্য প্রকাশ করলেন। এমন দুর্ধর্ষ দস্যু নাকি সে অঞ্চলে কোনোদিনও হানা দেয়নি। জীবনে যা দেখা যায়নি তেমনই কাণ্ডই নাকি ঘটল। আমি সন্দিগ্ধ চোখে চতুর্দিক তাকিয়ে দেখতে লাগলুম। হঠাৎ চোখে পড়ল ডাকপিয়নের বর্ষাটা ফলক ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। বুঝলুম সিন্দুকের তালা ভাঙতে প্রতুলচন্দ্র ওটার সাহায্য নিয়েছে।
ব্যাপারটা সকলকে বলতে গেলুম। টাকা চুরি গিয়ে তারিণীবাবুর দর্প চূর্ণ হয়েছে, তাই তিনি বাধা দিয়ে বললেন, এ নিয়ে আর আলোচনার দরকার নেই বাবা, এর বিহিত আমি করব। তুমি প্রতুলের সেবা শুশ্রূষা আর চিকিৎসার ব্যবস্থা করোগে। প্রতুলের দিকে তাকালুম। তার চক্ষু রক্তবর্ণ। কাছে ডেকে এসে ইঙ্গিত করে বললে, যদি প্রাণের ভয় থাকে তবে এ নিয়ে আর কিছু করতে যেও না। এখনো তোমার নাম ডাকাতের দলে পড়েনি। যদি গোল করো তাহলে বলে দেব, আর সঙ্গে সঙ্গেই হাতে কড়া পড়বে। তাই চাও কি? প্রতুলের কথা শুনে স্তব্ধ হয়ে গেলুম। জীবনভর যাকে ন্যায় অন্যায়ের বিচার না করে কেবল সাহায্যই করে এসেছি, এই কি সেই প্রতুল? সামান্য টাকার জন্য সে আজ তার নির্দোষ বন্ধুকে যত বড় যাতনা, কষ্ট এবং মর্মবেদনা দিলে, জানি না কোন মানুষ তার আশৈশব আপদ বিপদে সাহায্যকারী বন্ধুকে এত বড় মর্মবেদনা দিতে পারে কিনা। একবার ভাবলুম তাকে বুঝিয়ে বলি যে, প্রতুল, অর্থই জীবনের সর্বস্ব নয়। সামান্য অর্থের লোভে উন্মাদ হয়ে তুমি যে কার্য করেছ, মনুষ্যত্বের যে নিদারুণ অবমান করেছ, কোনো মানুষ তা করে না। কিন্তু পরমুহূর্তেই আবার মনে হলো যে অর্থের লোভে সে একেবারে পাগল হয়ে গিয়েছে। এমনকি যে ক্ষণকাল মধ্যে বিবেকের এত বড় অবমাননা করে ফেলেছে, তার হয়তো বিবেক বলে আর কোনো বালাই নেই, এবং তাকে উপদেশ দিয়ে বোঝানো হয়তো আমার পক্ষে অসম্ভব। একটিমাত্র শব্দ না করে বাড়ি চলে এলাম। হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইলুম ভবিষ্যতের দিকে। পৃথিবীতে অনবরত নানা প্রকারের লোক দ্বারা বিচিত্র রকমের সৎ অসৎ কার্য অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করছে না। দু একদিন পরে খবরের কাগজে দেখলাম বড় বড় অক্ষরে লেখা রয়েছে, প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মহান আত্মত্যাগ। মনিবের ধনরক্ষার্থে দুর্দমনীয় দস্যু দলের সঙ্গে আপ্রাণ লড়াই, অবশেষে দস্যু দল কর্তৃক লৌহ সিন্ধুক ভগ্ন করে ডাক বিভাগের 4 সহস্র মুদ্রা লুণ্ঠিত। পোস্টমাস্টার তারিণীবাবুও রিপোর্ট দিয়েছিলেন যে প্রতুলচন্দ্র নিতান্ত বিশ্বাসী, সরল এবং চরিত্রবান কর্মচারী। নিম্নপদস্থ কর্মচারী হয়ে ডাক বিভাগের ধনরক্ষার্থে সে আত্মত্যাগের যে জ্বলন্ত দৃষ্টান্ত দেখিয়েছে, ভারতের সমস্ত ডাক হরকরাদের এই দৃষ্টান্তকে আদর্শ বলে মস্তকে গ্রহণ করা কর্তব্য। খবরের কাগজের সম্পাদকীয় স্তম্ভেও আত্মত্যাগের আদর্শ দৃষ্টান্ত নামক একটি প্রবন্ধ দেখা গেল। সম্পাদক মশাই লিখেছেন যে বর্তমানে পুলিশ বিভাগের অবহেলার জন্যই নাকি এমন মারাত্মক ডাকাতি অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতুলচন্দ্র সাহসী, সরল, সত্যবাদী রাজভক্ত এবং প্রভুভক্ত ভৃত্য বলেই স্বীয় জীবন বিপন্ন করে দস্যুদলকে বাধা দিতে গিয়েছিল। দস্যুদলের নিদারুণ প্রহারে বর্তমানে সে অসুস্থ হয়ে পড়েছে। কাজেই বর্তমানে অন্তত পক্ষে মাসাধিক কাল তার বিশ্রামের নিতান্ত প্রয়োজন। তার চিকিৎসা ব্যয় ডাক বিভাগেরই বহন করা কর্তব্য। আমরা এক্ষণে আশা করি যে এই তরুণ সাহসী কর্মচারীকে অধিক মাইনে উচ্চ পদে উন্নীত করে ডাক বিভাগ তার প্রতি স্বীয় কৃতজ্ঞতা জ্ঞাপন করতে কুণ্ঠিত হবে না। সপ্তাহখানেক পরে একদিন পোস্ট অফিসে বসে চিঠিপত্রে ছাপ দিচ্ছিলুম। এমন সময় তারিণীবাবু একখানা কাগজ হাতে নিয়ে বললেন, এই দেখো, জেনারেল পোস্ট অফিসের চিঠি এসেছে। তিনি আমায় পড়ে শোনালেন। জেনারেল অফিসার লিখেছেন, উক্ত বিষয়ে আন্তরিক দুঃখ জানাচ্ছি। অফিসের কর্মচারীদের মধ্যে কাউকে দায়ী করব না। পরবর্তী মাস থেকে অফিস পাহারা দেবার জন্য 2টি দারোয়ান স্যাংশন করলাম। ইতি বিশ্বস্ত, স্বাক্ষর। পড়া শেষ হতেই তারিণীবাবু আনন্দের সঙ্গে আমার হাতে গেজেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এই দেখো, পড়ে দেখো, প্রতুল কেমন উন্নতি করে গেল। পড়লুম, লেখা রয়েছে, মিস্টার প্রতুলচন্দ্র ব্যানার্জি স্বীয় জীবন বিপন্ন করে ডাক বিভাগের প্রতি কর্তব্যনিষ্ঠার যে উচ্চ আদর্শ দেখিয়েছে, তজ্জন্য পোস্টাল ডিপার্টমেন্ট তার কাছে কৃতজ্ঞ। তার চিকিৎসার্থ উক্ত বিভাগ থেকে তাকে 1000 টাকা এবং 1 মাসের ছুটি মঞ্জুর করা হলো। তৎসঙ্গে তাকে বর্তমান পদ থেকে 250 টাকা মাহিনায় বিভাগীয় ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হলো। ছুটির পরের মাস থেকেই তাকে কার্যে যোগদান করতে হবে। পড়া শেষ হতেই তারিণীবাবুর দিকে তাকালুম।
আনন্দে উৎসাহে বৃদ্ধের মুখ লাল হয়ে উঠেছে। তাঁর দিকে তাকিয়ে আর কিছু বলবার ইচ্ছে হলো না। কেবলমাত্র বললুম, তারিণীবাবু, আমার আর এখানে চাকরি করতে ইচ্ছে হচ্ছে না, একটা বদলির দরখাস্ত করতে হবে। তারিণীবাবু গম্ভীরভাবে একটা শব্দ করলেন, তারপর থেকে এ পর্যন্ত নবগ্রামেই আছি। সেই চাকরি এখনো করছি এই সুদীর্ঘ 15 বছর ধরে। এতদিন কোনো ইন্সপেক্টর আসেননি। সেদিন যিনি হ্যাটকোট পরে মিস্টার পি ব্যানার্জি রূপে এসে পিঠ চাপড়ে সৎ, সাধু এবং মনিবের প্রতি বিশ্বস্ত হতে উপদেশ দিয়ে গেলেন, তিনি সেই ডাকঘরের অর্থ অপহরণকারী লম্পট চামেলি রূপমুগ্ধ প্রতুলচন্দ্র। সময় সময় ভগবানের বিচিত্র মহিমা দেখে বিস্ময়ে চমকে উঠি, হতবাক হয়ে যাই। আজও তাই দেখছিলুম যে প্রতুলের ভেতর দিয়ে অকৃতজ্ঞতার একটা জ্বলন্ত জীবন্ত মূর্তি আমার চোখের সামনে ভেসে উঠল। আজ শৈশব যাকে সুহৃদ ভেবে সাহায্য করে এলাম, সে মানুষ নয়, একটা নরাধম পাপিষ্ঠ। আবার অর্থ বলে ধার্মিকের ভান করে তার পাপপূর্ণ হাতটাকে পবিত্র নামে অভিহিত করে আমারই মাথার উপর চাপিয়ে দিতে এতটুকু কুণ্ঠিত হল না। রাত্রি অনেক হয়ে গিয়েছিল। গল্প শুনে কাদুর ঘুম চলে গিয়েছিল। সে যেন আমার বেদনাকে নিজের অন্তরের সঙ্গে মিশিয়ে নিজের করে নিয়েছে, যেন ডুবে গিয়েছে গল্পের মধ্যেই এবং বেড়াচ্ছে গল্পের ভাবের সঙ্গে সঙ্গেই। একবার স্ফুট কণ্ঠে সে বললে, দাদাবাবু, দান করা পুণ্যের কাজ, কিন্তু মানুষ এই পুণ্য কাজের ফলস্বরূপ পুরস্কারের বদলে দুঃখই পেয়ে থাকে বেশি। তার কারণ তাদের দানের পেছনে থাকে মস্ত একটা আশা, যাতে ব্যাঘাত লাগা কিছু আশ্চর্য নয়, আর সেই ব্যাঘাতের শেষ হয় একটা গভীর দুঃখে আর মনোকষ্টে। আমি বললাম, তার মানে? কাদু বলল, এর মানে অতি পরিষ্কার দাদাবাবু। প্রতুলবাবুকে সাহায্য করবার আগে যদি তুমি একবার ভেবে নিতে যে তাকে সাহায্য করছো সাহায্য করা দরকার বলে, অন্য কোনো কারণে নয়, তাহলে তার শত দুর্ব্যবহার, শত অবহেলা, শত অধঃপতনেও তোমার মনে মর্মান্তিক দুঃখ কিংবা যাতনা উপস্থিত হতো না। যেমন রাস্তার অপরিচিত লোকের উন্নতি, অবনতি, সুখ, দুঃখ আমাদের হৃদয়ে তেমনভাবে ভাবান্তর আনতে পারে না। আমি বললাম, ঠিক বলেছিস কাদু, অনেক রাত হতে চলল, এবার খাবার বন্দোবস্ত কর।